সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই দেখলাম কেউ আমার কম্বল টান দিল আর গায়ের উপর পানি মেলে দিল। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে কিলকিল করে হাসছে মিমি আর নীলা। দুজনেই আমার সামনে হাসতে লাগলো। ওদের এমন কাণ্ড দেখে আমি ওদের দিকে তাকিয়ে আছি। তখন ওরা হাসতে হাসতে, আর কত সময় এভাবে ঘুমিয়ে থাকবে বল? আজকে কথা ছিল তুই আমাদেরকে শপিং করতে নিয়ে যাবি। তাই বলে তোরা এত সকালবেলা আমার বাসায় চলে আসবে? আমার আম্মু আব্বু দেখলে কি বলবে? তুই কোনো কথা বলবি না। আন্টি আর আঙ্কেল তারা জানি আমরা যে তোর রুমে আসি, সমস্যা নেই, কিন্তু তুই সেটা বল, এত দেরিতে ঘুম থেকে উঠতেছিস কেন? আরে, গতকাল রাতে তোদের জ্বালা যন্ত্রণায় আমি কি ঘুমাতে পেরেছি নাকি? সারা রাত ধরে দুজন বকবক করতেছিলি, কথা বললে শুধু তোরা আমাকে বকা দেস, তাই তো রাতে ঘুমাতে পারিনি। তোদের সাথে অনেক রাত ধরে কথা বলেছিলাম। আমরা তোকে চিনি না? অন্য মেয়ের সাথে কথা বলার ধান্দা সব সময় ফাঁকি মারতে যাস, তাই না? আর পড়াশোনা তো ঠিক মতো করিস না। এখন চল আমাদের সাথে তুই শপিং এ যাবি। খুব বিরক্ত হয়ে আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমে ফ্রেশ হচ্ছি আর আপনাদের পরিচয়টা এই ফাঁকে দিয়ে দিই। আমি আবির, বাবা মায়ের একমাত্র সন্তান। এত সময় যে দুইটা মেয়েকে দেখেছেন, সে দুইটা আমার সিনিয়র, কিন্তু তারা আমার বন্ধু, এক কথায় বেস্ট ফ্রেন্ড। ওদের সাথে পরিচয় হয় আমার ভার্সিটিতে। আচ্ছা, তাহলে তো আপনাদেরকে শুরু থেকে বলা হয় কী করে তাদের সাথে পরিচয় আর বন্ধুত্ব। আর এই দিন তো হলো, সন্ধ্যা হলো, পার করো আমারে। সামনে দেখি যে রাহাত টমটম দোকানে যাচ্ছে, মানে রহিম চাচার দোকানে আছে, ওখানে যাচ্ছে, সিগারেট খেতে যাচ্ছে। তাই এভাবে মনের সুখে গান গাচ্ছে। আমি ওর পেছনে যেতে লাগলাম। ও মা, সত্যিই তো সিগারেট টানছে। আমি পেছন থেকে ভিডিও করলাম। তখনই ও ঘুরে তাকায় যে আমি। তখনই আমাকে দেখে বলে ওঠে, আবির, তুই এটা কি করলে? আমি আবার কি করলাম? কই কিছু না তো, আমি তো কিছুই করিনি। ঢং করিস না ভাই, ভিডিওটা ডিলিট করে দে। যদি আমার বাবা একবার জানতে পারে, তাহলে মেরে কিন্তু আমাকে কিমা বানিয়ে দিবে। তাতে আমার কি? তুই শালা আমাকে কিছু খাওয়ানোর বেলায় বলিস তোর কাছে টাকা নেই, কিন্তু ঠিকই নিজে সিগারেট কিনে খাচ্ছিস। কেন ভাই? আমি কিছু খেতে গেলে তুই এত অসহায় হয়ে পড়িস কেন? আমার সময় ঠিকই আমাকে খেতে পারিস। ভাই ঠিক আছে, খাওয়াস, কিন্তু টাকা দিলি কেন ভাই? আমি গরিব মানুষ, কি করব বল? দিন আনি দিন খাই, কই থেকে তোকে খাওয়াবো? এত বড় একটা কথা তুই বলতে পারলি? তুই গরিবের পেটে লাথি মারতে একটা বড় চিন্তা করিসনি? আমার সময় তো ঠিকই আমারটা খেতে পারিস। যতই ইমোশনাল কথা বলো না কেন, তোমার কথা আমার কানেও আসবে না। কথাই একটাই, তুমি যা করেছো তার জন্য এটাই ঠিক করেছি। এখন সোজা আঙ্কেলের কাছে ভিডিওটা পাঠিয়ে দিব, তখন দেখবো তোর এমন ফাজলামি কই যায়। আমার সাথে ফাজলামি, এসব মস্কারি আমার সাথে চলবে না। এটা একদমই ঠিক না। তোর থেকে আমি এমন কিছু কখনো আশা করিনি। বন্ধু, তোর কাছে আমি আর একটা রিকোয়েস্ট, বড় একটা ক্ষতি করবি না আমার। তোর কাছে ক্ষমা চাই ভাই, তারপরে প্লিজ আমার একটা কিছু করবি না। তোর কি লাগবে বল? এই তো এখন লাইনে এসেছো, বসো। এখন সুন্দর করে তুমি আমাকে হোটেল নিয়ে যাও, এরপর পেট পুজো করে এরপর সব কিছু দেখছি। তোর কথা শুনে বুঝতে পারছি তুই আমার পকেট বুক ফুটো করার জন্য বসে আছিস। আজকে বাস খেয়েছি, তার জন্য আমার সাথে এমন করছিস। ঠিক আছে ভাই, পরে দেখে নিব। তুই আজকে আমার সাথে যা করলি তা সারা জীবনের জন্য রেখে দিলাম। সারা জীবন, মরণ, সব কিছু একসাথে রেখে দে। সব কিছু রেখে তুই একেবারে পকেটে ভরে নিয়ে, আমার কোনো প্রয়োজন নেই, তুই তোর মতো রাখ। হারামজাদা, তুই কখনো বিয়ে করতে পারবি না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার টাকা খেয়ে কখনো বাঁচবি না। আমি আমার হারামি গো টাকা খেয়ে আবার হজম করতে পারি, এইসব নিয়ে তোর চিন্তা করা লাগবে না। আর তোর অভিশাপ, আরে ভাই, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আচ্ছা, এখন বেশি কথা না বলে আগামীকালকে তোকে আমি ইউনিভার্সিটিতে খাওয়াবো। যা, প্রমিস করলাম। আগামীকালকে ভার্সিটির প্রথম দিন, সত্যি বলছিস তো? যদি না খাওয়াস তাহলে কিন্তু তোর খবর আছে। আরে ভাই, এমন করিস কেন? বললাম তো খাওয়াবো, চিল মোড নেই। আমি খাওয়াবো বলেছি মানে খাওয়াবো, চিন্তা করিস না। তোকে দিয়ে বিশ্বাস নেই, তুই আবার পোল্টি মেরে ফেলবি। ঠিক আছে, যত সময় না তুই আমাকে খাওয়াবি, ভিডিওটা নিজের কাছে রেখে দিলাম। ভাই, মান সম্মান নেই, এইভাবে টানাটানি করিস না ভাই। তুই আমার সেই আড্ডাকালের বন্ধু, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কোথায় যাব ভাই? তোর মতো আমার কয়টা বন্ধু আছে বল? তুই আমার ভালো বন্ধু,
এমন করিস না ভাই। ভাই, তুমি কেমন তা আমার ভালোই জানা আছে। আমার বাপের কাছে গিয়ে তুমি যে নালিশ দাও তা আমি ভালোই জানি। আমার বাপের সবসময় বলে তুমি খুব ভালো ছেলে, তোমার মতো আমি আর হতে পারলাম না। তুমি অনেক ভালো, তাই না? তোমার এই জিনিসটা দেখানোর পর তোমার দেখি ইজ্জত কোথায় যায়। আরে ভাই ঠিক আছে, বললাম তো খাওয়াবো আগামীকালকে। আজকে টাকা ছিল না, আজকে খেয়ে ফেলেছি আর তোকে কল করিনি। তুই তো আবার সিগারেট খাস না, আমি তো নিজে খাই, তাই তোকে কখনো বলিনি। আচ্ছা ভাই, যেহেতু ধরা খেয়ে ফেলেছি, চল দুই ভাই মিলে একটা টান দিই। দেখি একটাকে কেমন লাগে। একটা সিগারেট টান দিতে আমি কাছে কাছে শেষ। আমি বলি, ও ঠিক না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। আমি মনে হয় সিগারেট খেতে পারবো না, তুই খা। কথাটা বলে আমি বাসায় পা দিতেই তখনই আব্বু বলে ওঠে, সারাদিন টই টই করে কোথায় ঘুরে বেড়াস? তোকে খুঁজে পাই না কেন? একটু বাইরে গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমার কথা শুনে তখন আব্বু বলে ওঠে, আগামীকাল থেকে তোর ভার্সিটি খোলা, তাই ভার্সিটি যেতে হবে। আজকে আমার কিছু কাজ আছে, কাজগুলো করে দিয়ে আয়। তোমার আর কিসের কাজ? ছোট একটা কোম্পানিতে জব করো, ওখানে ছোটোখাটো কাজ, তাও আবার আমাকে নিয়ে তোমার করাতে হবে? বেশি কথা বলিস না, এটা দিয়ে আমাদের সংসার চলে। আর কাজটা করতে হবে তোকে, কারণ ওখানে যেতে পারবো না। মাত্র আমি অফিস থেকে বাসায় এসেছি, স্যার বলেছে তাদের বাসায় চেকটা দিয়ে আসতে। আপনাদেরকে তো বলাই হলো না, আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করে। কোম্পানিটা অনেক বড়, কিন্তু আমার বাবার কাজ হচ্ছে ওনার একটা ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে। উনি শুধু ওখানে হিসাব রাখেন, আর প্রতি মাসে যত মান্থলি টাকা হয় ওগুলো চেক আমার আব্বুকে দিয়ে আসেন। কিন্তু আব্বু এখন বেশি সময় তার মালিকের বাসায় আমাকে পাঠান। আসলে ওনার অফিসের বস যিনি, তেনার বাসা আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের পথ। আর বাসাটা একেবারে রাজকীয়। বাসা হবে না কেন? এত বড় আর এত সুন্দর, তারা কোটিপতি মানুষ, তাই তাদের বাড়িটা সুন্দর হবে স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, উনি এখানে থাকেন আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়াতে। বউ তো অনেক আগেই মারা গিয়েছে, একটাই মাত্র মেয়ে, আর মেয়েটা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে। লোকটার বয়স হয়েছে, কিন্তু তার পাশে তার মেয়ে নেই। এটা একদমই আমার পছন্দ না। আব্বু আমার হাতে চেকটা তুলে দিয়ে বলে ওঠে, একটু দ্রুত যা বাবা, ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাহলে আবার ব্যাংকে টাকা জমা দিতে পারবি না। আজকে আবার শুনছি তার মেয়ে নাকি একেবারে অস্ট্রেলিয়া থেকে চলে আসবে, কারণ তার ওখানে নাকি পড়াশোনা শেষ হয়েছে, এখানে নাকি মাস্টার্স কমপ্লিট করবে। এখানে কমপ্লিট করবে মানে? বিদেশে গিয়েছে, ওখানে পড়ালেখা শেষ করলেই তো হয়। আবার দেশে আসার কী প্রয়োজন? এতদিন যেহেতু দেশের বাইরেই ছিল, এখন আসবে কেন? তখনই দেখলাম আব্বু গম্ভীর মুখে বলে ওঠে, আসলে তোরা যেমন মনে করিস সব মানুষ তেমন না। আমাদের অফিসের বস সবার মতো না, উনি খুবই ভিন্ন রকমের একজন মানুষ, খুবই অন্তত ভালো একজন মানুষ। উনি কখনো টাকার অহংকার করেন না, আমাদের মতো মানুষকে অনেক প্রাধান্য দেয়। যেমন আমাকে দেখ, উনি আমাকে কত ভালোবাসে, আমাকে নিজের বন্ধুর মতো মনে করেন, আমার কাছে তার অনেক কিছু শেয়ার করেন, আমাকে তার নিজের বন্ধু মনে করেন। প্রায় 30 থেকে 35টা কোম্পানির ফ্যাক্টরি অনেক কিছু আছে, এগুলো সব কিছুর দায়িত্ব আমার কাছে দিয়ে দিয়েছেন। আমি এগুলোর সবগুলো টাকা ম্যানেজ করে এরপর ওনার কাছে দিয়ে দেই। উনি আসলে ক্যান্সারে আক্রান্ত আছেন, এটা অবশ্য বেশ কিছুদিন ধরে হয়েছে। তা ওনার মেয়ে শুনছে অনেক কান্নাকাটি করছে, কিন্তু এখন কিছু করার নেই। যেহেতু উনি দ্বিতীয় বিয়ে করেননি, ওনার একমাত্র ছেলে সন্তান মারা গিয়েছে তার যখন বয়স 7 বছর। লোকটা জীবনে অনেক কষ্ট করেছে শুধু তার মেয়ের জন্য, তার মেয়ের জীবনটা হ্যাপি রাখার জন্য দ্বিতীয় বিয়ে করেননি। তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই কেউ যদি তার মেয়েকে কষ্ট দেয় তাহলে সে হয়তো বা তার জীবন নিয়ে খেলতে একটু দ্বিধা করবে না। তাহলে বিষয়টা এমন যে আব্বুর অফিসের বস ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন, তার জন্য তার মেয়ে অস্ট্রেলিয়া থেকে চলে এসেছে। মনে হয় এখানে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেবে, এখান থেকে পড়াশোনাটা শেষ করবে। কথায় আছে না, টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু মৃত্যু আর ভালোবাসা এগুলো কিছুই কেনা যায় না। আজ দেখুন না, ওই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কি করেছে? শেষ পর্যন্ত নিজের মরণের জন্যই অপেক্ষা করছে। আসলেই এগুলোই নিয়তি। দেখুন না আপনি মাইকেল জ্যাকসনকে, সে প্রতিদিন কতগুলো ডাক্তার রাখতো তার আশেপাশে, তার শরীর টেকার জন্য কত কিছু রাখতো, কিন্তু কত অল্প বয়সে মারা গিয়েছে সে। এইসব কথা চিন্তা করতে করতে আমি আব্বুর বসের বাড়ির সামনে যেতেই দারোয়ানরা আমাকে দেখে চেনে, তাই আমার দরজা খুলে দেয়। আমি ভেতরে প্রবেশ করে কলিং বেল দিতেই,
সকালবেলা ঘুমিয়ে আছি, কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে যায়, মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। ঘুম থেকে উঠে একটা বালতির মধ্যে পানি নিয়ে দরজাটা খুলে ধপ করে লোকটার মুখে মেরে দিই। সকাল সকাল দরজাটা খুলে কেউ এক বালতি আমার গায়ের ওপর পানি ঢেলে দেয়। তখনই চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম কাজের লোক সকালবেলা এসে আমাকে বিরক্ত করছে, তখনই দেখলাম সামনে একটা ছেলের এমন অবস্থা। মেয়েটা আসলে অপরূপ সুন্দরী। মেয়েটার হাসিটাও অনেক সুন্দর। প্রথম দেখায় ক্রাশ খেয়েছে, কিন্তু মেয়েটা আমার সিনিয়র। আর তার থেকেও বড় কথা, উনি মনে হয় মালিকেরই মেয়ে। তাই আমি একটু রাগে সুরে বলে উঠলাম, এটা কি হলো? আমি আপনার কলিং বেল চাপলাম আর আপনি এসে আমার মুখের উপর পানি ঢেলে দিলেন। এটা কেমন ধরনের কথা? ঠিক হয়েছে, তুমি কলিং বেল এভাবে চাপলে কেন? ঘুমিয়েছিলাম আর তুমি আমার ঘুমটা ভেঙে দিলে, তার জন্য রাগ হয়েছে, এজন্য পানি ঢেলে দিয়েছি। ঠিক বলেছেন, আপনারা বড়লোক, আমরা তো গরিব মানুষ, তাই আপনারা আমাদের প্রতি জুলুম করবেন স্বাভাবিক। আসলে গরিব মানুষকে কেউ দেখে না আল্লাহ ছাড়া। ছেলেটা কোথায় ভুল বুঝতে পারলাম, আর তাই আমি নিজের ভুল বুঝতে পারলাম। আসলে সরি, আমি ভেবেছিলাম কাজের লোক। চেক করুন আপনি। তাই বয়সে তো মনে হয় আমার থেকে বড়, তারপরেও হাঁটুর নিচে বুদ্ধি আপনার। আর বিবেক বলতে কিছু নাই নাকি? আর এখন কয়টা বাজে? বললাম তো সরি। এত সময় ধরে কেউ ঘুমায় নাকি? নবাবজাদার মতো আপনি ঘুমিয়েছিলেন কেন? বাসায় কাজ করবেন না, নিজের বাসায় কাজ করেন। এরপর আমি চেকটা মেয়েটার হাতে দিলাম আর বললাম, এ নিন, এটা আপনার বাবাকে দিবেন। 1 মিনিট, ছেলেটা আমাকে এত কথা শোনালো কেন, আর আমি এত কথা শুনলাম কেন? আরে ছেলেটা তো আমাকে বোকা বানিয়েছে। এই ছেলে দাঁড়াও। সুযোগ পেয়ে এতগুলো কথা শুনিয়েছি, তো আবার আব্বুর বসের মেয়েকে। এর থেকে খুশির আর কি হতে পারে? এখন মেয়েটা বুঝতে পেরেছে যে মেয়েটাকে আমি বোকা বানিয়ে কতগুলো কথা শুনিয়েছি, তাই তো পেছন থেকে আমাকে ডাকতে লাগলো। আমি আর পেছন ঘুরে তাকাইনি, দিলাম একটা দৌড়ে বাসায় যাওয়ার জন্য একেবারে রওনা দিলাম। বদমাইশ ফাজিল ছেলে, তোকে একবার হাতের কাছে পাই, এরপর দেখিয়ে দেবো এই নীলা কি করতে পারে। তুই আমাকে বোকা বানিয়ে কতগুলো কথা শুনিয়েছিস, সমস্যা নেই, এর প্রতিশোধ নেব আমি। আমি বাসায় যাচ্ছিলাম, তখনই দেখি রাহাতের ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, ভাই, আমাদের ভার্সিটি সম্পর্কে গোপন সূত্রে অনেক তথ্য নিলাম। এখন যা শুনতেছি তা শোনার পর আমার তো ভয়ে এখন হাঁটু কাঁপতে শুরু করেছে। কি করব ভাই? কেন? এখানে তোর বড় ভাই থাকতে তোর হাঁটু কাঁপবে কেন? কে কি করেছে আর কে কি করবে একবার বল। তুই জানিস না 2-4টাকে মারার ক্ষমতা আমি রাখি? আরে ভাই, ছেলে মানুষ হলে তো তোকে আর কিছু আমি বলা লাগতো না, তুই নিজেই সামলিয়ে নিতে পারতি। কিন্তু বিষয়টা এখন মেয়ে মানুষের কাছে চলে গিয়েছে। মেয়ে মানুষ কতটা ডেঞ্জারাস তুই তো ভালো করেই জানিস। ওরা রাস্তা পথে পথে আমাদের জন্য কাটা বিছিয়ে রাখবে। ওই হারামজাদা, এত নাটক না করে আসল কাহিনী বলতো, হয়েছেটা কি? আরে ভাই, আমাদের ভার্সিটির মধ্যে নাকি র্যাগিং হয়, তাও আবার র্যাগিংটা করে নাকি মেয়েরা। সিনিয়র আপুরা নাকি জুনিয়র ছেলেদের ধরে ধরে র্যাগিং করে এবং কোনো সিনিয়রকেও ছাড়ে না। যারা নতুন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় তাদেরকেও ধরে নাকি র্যাগিং দেয়। আমার তো অনেক দিনের স্বপ্ন বন্ধু, নিজের একটা গুন্ডা গার্লফ্রেন্ড থাকবে, তাহলে ভার্সিটির মধ্যে কেউ আর আমাকে জ্বালাতন করতে পারবে না। এমন একটা গার্লফ্রেন্ড থাকলে ক্ষতি কি? আরে হারামজাদা, আমি তো ভয়ে হিসু করছি আর তুই নাকি প্রেম করবি এমন চিন্তা ভাবনা করছিস? আরে শালা, আগে বেঁচে তো দেখা, তারপর না হয় প্রেম পিরিতি যা হবার পরে দেখা যাবে। আগে ভার্সিটিতে যাই, দেখি কেমন পরিস্থিতি। আমি তো আবার রোমিও, তুই তো আমাকে ভালো করেই জানিস। তুই শালা কেমন তা আমি ভালোই জানি। এখন নাটক না করে কেন কোনো একটা ব্যবস্থা কর, যেন র্যাগিংটার হাত থেকে বাঁচতে পারি। ভয়টা আমার নিজেরও একটু লাগতেছে, কিন্তু রাহাতের সামনে আমি প্রকাশ করলাম না, কারণ কখনো তো আমি র্যাগিংয়ের মুখোমুখি হইনি, তাই আজকে একটু বেশি ভয় লাগছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি রে, এত সময় ধরে কোথায় থাকিস? খাওয়ার সময় হয়ে গিয়েছে, তোকে পাচ্ছি না, খাস না কেন? কি করে খাবো শুনি? তোমার জামাই তো আমাকে মাত্র পাঠিয়েছে তার অফিসের বসের বাড়িতে যাওয়ার জন্য, কি জানি একটা চেকটা দিয়ে আসার জন্য, কিন্তু তার বসকে তো পেলাম না, তার মেয়েকে দিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি শুধু একটা কাজে পাঠিয়েছি, তাই এখন আমার দোষ হয়ে গিয়েছে। নিজের মায়ের কাছে আমার নামে বদনাম করেছিস, ঠিক আছে, মায়ের কাছে আমার নামে বদনাম কর।
আমার ছেলে মাত্র পড়াশোনাটা কলেজে শেষ করলো, এখন নতুন ইউনিভার্সিটিতে যাবে। ছেলেটা একটু ঘুরবে না? তোমার এত কিছুতে পাঠানোর কি দরকার? না, তোমার ছেলে তো রাজকুমার, রাজকুমারকে পাঠিয়েছি। আমার তো অন্যায় হয়ে গেছে। বেশ, এখন তো মনে হয় আমার 3 দিনের ফাঁসি আর 15 দিনের জেল হাজত হওয়া দরকার। আসলে তোমার সাথে কথা বলাই আমার উচিত না। তুমি সব সময় এসব কথা বলবি। আমার ছেলের কষ্ট তুমি বোঝো না? বাবারে, তার পিচ্ছি খোকা ছেলেটাকে তো বড় কাজ দিয়ে ফেলেছি। এখন তো কাজের চাপে মনে হয় তার পিচ্ছি খোকাটা এখন পড়ে যাচ্ছে। আম্মু দেখো না, আব্বু আমাকে কিভাবে খোঁচা মেরে কথা বলছে। আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। আমি কি তোমার কাছে কিছু বলেছি যে আব্বু আমাকে এখানে পাঠিয়েছে কেন? এসব কথা একদমই বলবে না। তুমি আমার ছেলেকে, আমার ছেলে কত কষ্ট করে, আর তুমি আমার ছেলেকে এসব বলছো? যাও তুমি, আর আজকে রাতের খাবার নেই তোমার। আব্বু আম্মুর দুষ্টু মিষ্টি ঝগড়া এভাবে লেগেই থাকে। আমি সন্ধ্যায় খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে শুয়ে পড়লাম আর শুধু বারবার মেয়েটার কথা ভাবতে লাগলাম। মেয়েটা কেমন জানি না চোখের সামনে চলে আসে। আসলেই ভালোই লেগেছে, কিন্তু সমস্যা একটা, সিনিয়র আমাকে পাতা দেবে কিনা জানি না, কিন্তু ভালো তো লেগে গিয়েছে। কী আর করার আছে? এসব ভাবতে 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 নিজের কোলবাসটা জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বেস্ট ফ্রেন্ড মিমি কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন মিমি বলে ওঠে, কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? না বল, এখনো ঘুমাইনি। আমাদের ভার্সিটি তো আগামীকালকেই খুলবে, আসবি নাকি? তুই তো আবার আমার সাথে একই ক্লাসে অ্যাডমিশন নিয়েছিস। তুই তো জানিস আব্বুর কি অবস্থা। আব্বুর শরীর তো ভালো না, তাই আব্বুকে অস্ট্রেলিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, অফিসে দেখাশোনা তার বন্ধুকে দিয়ে করার জন্য। আর এখানে আমি পড়াশোনাটা শেষ করব, এমন সময় দেশের বাইরে থাকা আমার উচিত বলে মনে হলো না, তাই চলে আসলাম। আঙ্কেল আসলে একটা কথা আমাকে একদিন বলেছিল, সেটা হচ্ছে কি, আঙ্কেল সব সময় চিন্তা করে যদি তুই তোর মনের মতো একজন মানুষকে পেয়ে যাস আর তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে করে ফেলতে পারিস, তাহলে আঙ্কেল আর জীবনে কোনো কষ্ট থাকবে না। এই এই একটাই আঙ্কেলের চাওয়া। মিমির কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। এরপর স্থির গতিতে ওর উদ্দেশ্যে বললাম, জানি না জীবনে এমন কাউকে পাবো কিনা, কারো প্রতি আমার ফিলিংস হবে কিনা। আজ পর্যন্ত কত হাজার ছেলে আমাকে প্রপোজ করেছে, দেশের বাইরে অনেক অনেক জায়গায় প্রপোজ করেছে, কিন্তু কাউকে আমি পাত্তা দিইনি। আমার জীবনে এমন একজন মানুষ আসুক, যে মানুষটা আমার জীবনটাকে হাসি খুশি আনন্দে ভরিয়ে দেবে। আচ্ছা ওইসব বাদ দে, তুই তো নিজে তো দেখেছি, বিয়ে তো দূরের কথা, একটা বয়ফ্রেন্ডও জোটাতে পারলি না। আরে কি বলবো তোকে, আজ পর্যন্ত একটা ছেলেও ভালো লাগলো না। নিজের ছেলে বন্ধু বলতে কাউকে লাইফে পাইনি, আর ভার্সিটির মধ্যে সবাই তো আমাকে দেখলে ভয়ই পায়। তুই তো জানিসই আমার র্যাগিং দিতে কত ভালো লাগে। তাই তো আমি সব সময় জুনিয়র এবং সিনিয়র যারা নতুন ভার্সিটিতে আসে সবাইকে ধরে ধরে র্যাগিং দিই। আর কার সাহস আছে আমার সামনে কথা বলা? ভার্সিটি আমার বাবার, তাই কেউ কথা বলার সাহসই পায় না। মিমি দেখিস, এবার জার্গিং করতে গিয়ে কারো প্রেমে পড়িস না, পরে আবার অন্য কিছু হয়ে যাবে। আবার সকালে সব কিছু কাহিনী খুলে বললাম। এরপর দুজন হাসতে লাগলাম। আরও কিছু সময় কথা বলে মিমির কলটা কেটে দিই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেলা প্রায় 10টা বেজে গেছে। ফোনের মধ্যে রাহাতের হাজারটা কল। আমি তো অবাক হয়ে আম্মুর উদ্দেশ্যে বলে উঠলাম, আম্মু বেলা কয়টা বাজে? তুমি আমাকে ঘুম থেকে ওঠালে না কেন? দেরি হয়ে গিয়েছে অনেকক্ষণ, ভার্সিটিতে যাবো কখন? ষাঁড়ের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, সে কখন থেকে আমি ডাকছিলাম, তোর তো কোনো পাত্তাই নাই। আমি তোকে কত ডেকেছি, তুই ঘুম থেকে উঠেছিস নাকি? তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি বাসা থেকে যেতে যাব। তখনই আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, এ কি খালি পেটে যাচ্ছিস কেন? নাস্তাটা করে যা। না আম্মু, এমনিতেই দেরি হয়ে গেছে, এখন আর নাস্তা করার সময় নেই। নাস্তা করার সময় নেই মানে কি বলছিস তুই? এখন কয়টা বাজে? নাস্তা করেনি? ঠান্ডা হয়ে যাওয়ার আগে নাস্তাটা সেরে তারপর বের হওয়া যেত। দেরি হয়ে গিয়েছে, তার চিন্তা করে লাভ আছে? একটু দেরি করলে কিছু হবে না। থুর আম্মু, তুমি শুধু তোমার কথাই বলো, আমি দেরি করতে পারবো না। এমনিতে আজকে ভার্সিটির প্রথম দিন, আর তুমি এখন দেরি করতে বলছো? পারছি না। আর খাওয়া দাওয়া তুমি করো,
আমি পারবো না। কথাটা বলে বাসা থেকে বের হয়ে যেতে লাগলাম। আর আম্মু পেছন থেকে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না, কখনো কোনো কিছু বাসায় খায় না, শুধু বাইরে দৌড়ে বেড়ায়। রাহাতকে কল করলাম। তখন রাহাত বলে ওঠে, কিরে বন্ধু, কোথায় আছিস? আমি তো দাঁড়িয়ে আছি তোদের বাড়ির সামনে, রাস্তার মাঝখানে। আমি ওইখানে আসছি। আমি দেখি রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছে রাহাত। আমি সামনে যেতেই আমার কাছে আসে। দেখলাম কেমন জানি না ভয়ে আছে রাহাত। ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কিরে তোর আবার কী হলো? এভাবে ভয়ে জবুদবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? ভার্সিটিতে চলে যেতি। আমি তো এমনিতেও দেরি করে ফেলেছি, আমার জন্য লেট কেন করলি তুই আবার? আরে ভাই, আমি কি তোর মতো এত বড় কলিজা আছে নাকি যে একা একা ভার্সিটি চলে যাব আর ওই ডেঞ্জারাস মেয়েদের খপ্পরে পড়ে নিজের প্রাণটা নিজেই দিয়ে দিব? আরে বন্ধু, এত সহজ নাকি? যেখানে তোর বন্ধু আছে এখানে তোর ভয় কিসের? চল আমার সাথে তুই। বলে দিয়েছি কিন্তু ভয় আমার লাগছে, কি করব? তারপরে সব কিছু দূর করে আমি আর রাহাত দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর ভার্সিটির গেটের সামনে এসে পৌঁছালাম। ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখলাম। বাহ, ক্যাম্পাসটা তো অনেক সুন্দর। দেখে কোনোভাবে মনে হয় না এখানে কিছু ডাইনি নামক মানুষ থাকে। কিরে বন্ধু, ক্যাম্পাসটা তো অনেক সুন্দর, দেখে তো ভালো লাগলো। কি বলিস তুই? আসলে ক্যাম্পাসটা অনেক ভালো। আমাদের কথার মাঝে সামনে দেখলাম গাড়ির উপরে বসে আছে একটা মেয়ে, আর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বসে থাকা মেয়েটাকে দেখতে পেলাম, কিন্তু মেয়ে যেটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে পেলাম না। তখনই দেখলাম কয়েকটা ছেলে কান ধরে উঠবোস করছে। আমাকে আর রাহাতকে দুজনকে দেখে ওরা বলে ওঠে, বন্ধু আমাদের ডাকতেছে। আহা, আমার তো ভয় লাগতেছে। আমি শুনেছি মেয়েগুলো জানে খুব ডেঞ্জারাস। আমার তো এখনই ভালো লাগতেছে। এই ছেলে, এদিকে আসো তো। ছেলেটাকে দেখা মাত্রই কেন জানি না মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো, কাজ করতে লাগলো। তখনই যেন এক মুঠো বাতাস মুখের উপর দিয়ে চলে গেল। সামনে গাড়ির উপর বসে থাকা মেয়েটা হাত দিয়ে ইশারা দিয়ে আমাদের দিকে আমাদের দুজনকে ডাক দিল। মেয়েটার কথা শুনে আমি আর রাহাত আমরা দুজন মেয়েটার কাছে যাই। তখনই দেখলাম পেছন থেকে একটা মেয়ে আমাদের দেখে ডাক দিয়ে বলে ওঠে, ওই দিন তো অনেকগুলো কথা শুনিয়ে চলে গিয়েছো, এখন দেখি এবার তাহলে তো জার্কিং করে শান্তি পাবো। এই ছেলেটা তোকে কিছু বলেছে? তাহলে তো ওকে দেখিয়ে নিতে হবে। এক কাজ করেন না, আপনাদের হাতে তো ফোন আছে, ফোন দিয়ে একটা সেলফি তুলে এরপর গ্যালারিতে নিয়ে নিন, যত ইচ্ছা দেখে নিতে পারবেন। নিজেকে হ্যান্ডসাম আর দেখতে একটু সুন্দর বলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার তোর এত বড় সাহস হয়ে গেল? এখানে সাহসের কি আছে? আর আপনারা মেয়ে মানুষ হয়ে ছেলেদেরকে এমন করেন, এটা একদমই ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ঠিক না তা আমি বুঝবো, তাতে তুই কে? তুই আমাদেরকে চিনিস নাকি, নাকি না চিনেই কথা বলছিস? কি বলবো হাসির কথা, আপনারা নিজেরাই আপনাদেরকে চিনছেন না, তাহলে আমি আপনাদেরকে কিভাবে চিনব বলেন? নীলা, ছেলেটা তো মাথা গরম করে দিচ্ছে। আমরা তোমার সিনিয়র আর তুমি সিনিয়রদের সাথে এভাবে কথা বলো? এখনই কান ধরো। যদি কান না ধরি, কথাটা বলতে ঠাস করে একটা থাপ্পড় আমার গালে বসিয়ে দিল। কি আর করবো ভাই, আমি কান ধরলাম। ছেলেটাকে দেখে তো ভালো লেগেছে, কিন্তু মুখের কথাও দেখি সেই রকম। একটু বেশি কথা বলছে, ওকে সাইজ না করলে হবে না, কি বলিস? ঠিক বলেছিস, ওদেরকে যদি ছেড়ে দিই তাহলে তো আমাদের রেপুটেশনটাই নষ্ট হয়ে যাবে। সত্যি বলতে মুখের উপর তো অনেক কথা বলেছিলাম, কিন্তু এখন তো নিজেরই ভয় লাগছে। বাপরে, এত ডেঞ্জারাস কি করে হয়? মেয়ে মানুষ বলে এত ডেঞ্জারাস হয়? এসবের মধ্যে তখন দেখলাম প্রিন্সিপাল আসতে লাগলেন। প্রিন্সিপালকে দেখে ওরা বলে ওঠে, মিমি, প্রিন্সিপাল আসতেছে, এখন কিছু করা যাবে না, ওকে পরে দেখে নিব। ঠিক আছে, চল এখন এখান থেকে যাই। শালার, ওরে দেখি পুরা মান সম্মান সব কিছু খেয়ে দিল। মেয়ে দুইটা তো আমার সম্মানের কিছুই রাখলো না, এভাবে অপমান করলো, কান ধরালো। ওদেরকে আমি দেখে নিব। আল্লাহ বাঁচাইছে ভাই, তুই আবার বাড়তি ঝগড়া ঝামেলা পাকাইতে যাস নাই ভাই। এত ঝামেলা করতে ভালো লাগে না ঝামেলায় দেখবি আমি না, পড়বে ওরা। ভাই। বেশি কথা না বলেই ক্লাসে চল, আমাদের ক্লাসটা এদিকে। ক্লাস সবগুলো শেষ করলাম। এরপর আমি আর রাহাত দুজন বের হলাম। তখন রাস্তার একপাশে দেখলাম কিছু ছেলে ঘিরে দাঁড়িয়ে আছে দুটো মেয়ের দিকে। ভালো করে খেয়াল করে দেখলাম মেয়ে দুটার কেউ না, মিমি আর নীলা। তখনই ছেলেগুলো বলতেছে, কি সুন্দরী, একা যাচ্ছ নাকি? তাহলে তো আমাদেরকে সাথে নিয়ে যাও, একা যাওয়ার কি প্রয়োজন? তোর এত বড় সাহস, তুই আমাকে এইসব বলিস? তুই আমাদেরকে চিনিস না আমরা কে? একটি বার যদি আমাদের পরিচয় জানিস তাহলে এখানে তুই
আমি কথাটা বলা শেষ করার আগেই ছেলেটা আমার হাতটা ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই কে? আমি তার দেখার সময় নেই, কিন্তু তুই আমার গায়ে হাত তুলেছিস। তোকে উচিত শিক্ষা না করে আমি ছাড়বই না। আমরাও মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাই। আমি ছেলেটাকে থাপ্পড় মারবো, তখন 2-3টা ছেলে আমার হাতটা ধরে ফেললো। আর সামনে থাকা বদমাশ ছেলেটা মিমির দিকে এগিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, তুই যেই হোস না কেন, তোকে আমি পরে দেখব, কিন্তু আগে যা করার তোর সাথেই করব। তুই আমার গায়ে হাত তুলেছিস, তোকে আমি ছেড়ে দিব না। রাস্তায় আজকে সবার সামনে তোর ইজ্জত নিয়ে ফেলবো, তখন দেখবো তোর বাবা কিভাবে মান সম্মান নিয়ে বাঁচতে পারে। আমি লোকটার মুখের উপরে থুতু মেরে দিলাম। আশেপাশে অনেকগুলো ছেলে আসা যাওয়া করতে লাগলো। আমাদের এমন অবস্থা দেখে কেউ এগিয়ে আসছে না। কারো সাহস নেই আমার হাত থেকে তোকে বাঁচানোর। আমি হচ্ছে চান্দা ভাই, এই এলাকার চান্দা সবগুলো আমি তুলি, আর আমার উপর এখানে কেউ কথা বলার মতো সাহস নেই। আজকে তোকে আমি দেখিয়ে দিব আমার গায়ে হাত তোলার কি পরিণতি হতে পারে। আশেপাশের কিছু ছেলে আছে যাদেরকে ভার্সিটিতে আমি র্যাগিং করেছিলাম। তারা আমাদেরকে দেখে কেমন জানি না না দেখার ভান করেই চলে যেতে লাগলো। আসলেই মানুষের সাথে যত খারাপ ব্যবহার করবে তারাও ঠিক তেমনটাই করবে। আজকে তার প্রমাণ হলো। বাবা কতবার বলেছিল ওর সাথে করে বডিগার্ড নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বুকে ফাঁকি দিয়ে আমি চলে এসেছি। কাউকে কিছু জানাইনি যে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আব্বু নিজেও জানি না। ছেলেগুলো যখন দেখলাম সামনে থাকা মেয়েটার বুকে হাত দেবে, তখন আমি সামনে এগিয়ে গেলাম। ছেলেটার হাতটা ধরতেই ছেলেটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে হিরো, তুই দেখি এখানে এগিয়ে এসেছিস। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কারো সাহস হচ্ছে না যে আমার সামনে এসে দাঁড়ানোর, কিন্তু তুই দেখি এসে আমার হাত ধরলি। তোর সাহসের তারিফ দেওয়া উচিত। কী করবো বল? কিছু কুকুরকে মারতে হলে তাহলে মুগুর লাগবে, আর সেই মুগুর আমি। তোর তো সাহস কম না, তুই আমাকে কুকুর বলছিস? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই ছেলেটার মাথার খুলি একদম উড়িয়ে দে। আমারও শুধু মাথার উপরের অংশটা পায়ের নিচে চাই। ওরা হয়তো জানে না যে আমি মারামারিতে কতটা ওস্তাদ, তাই কী আর করার। হাতের কাজটা দেখে এরপর সবগুলোকে ধোলাই করতে লাগলাম। সবাই মার খেয়ে ওখান থেকে পালিয়ে যেতে লাগলো। হাতটা একটু কেটে যায়, তখনই দেখলাম মিমি আর নীলা দুজনে আমার কাছে আসে। এসে বলে ওঠে, সে কি, তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে, চলো তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাই। ঠিক বলেছিস, ওর হাতে অনেক ব্যথা পেয়েছে। দেখ রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি চল। তখন ওরা একটা রিক্সা দাঁড় করিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি ওখানে বসে আছি। কিছুক্ষণ পর নার্সটা এসে আমাকে ব্যান্ডেজ করে দেয়। আমি তো হাবলাকান্তর মতো এখানে দাঁড়িয়ে আছি, আমার বন্ধু চলে যাচ্ছে, তাও আবার 2টা মেয়ের সাথে। শালা জীবনে কি করলাম, একটাও পটাতে পারলাম না। শালা 1 মিনিটে 2টা পটিয়ে নিল। মিমি আর দেখলাম নীলা দুজনে ডাক্তারের সাথে কথা বলার জন্য ওদিকে চলে গেল। তখনই হাতের ফোনটা বেঁচে ওঠে। দেখি আব্বু কল করেছে। ফোনটা রিসিভ করতেই আব্বুর আগে সুরে বলে ওঠে, ওই হারামজাদা, কয়টা বাজে? তোর সেই কখন ভার্সিটি বন্ধ দিয়েছে, তুই এখন কোথায় আছিস? ছুটি দিয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও তোর খবর নেই। রাহাত তোর ব্যাগ আমার কাছে এনে দিয়ে বলেছে তুই নাকি প্রেম করতে গিয়েছিস, আর এখনও। হারামজাদা রাহাত সব কিছু ঝগড়া লাগিয়ে দিয়েছে আব্বুর কাছে। আজকে মনে হয় আমার খবর আছে। এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে নীলার মিমি তারা দুজন নিয়ে এসেছিল। যাই হোক, ঝগড়াটা ভালোই লাগিয়ে দিয়েছি। তারপরে বুঝবো না আমাকে ফেলে রাখার কি শাস্তি তোমার। আরে হয়েছেটা কি? তোমার এত মাথা গরম কেন? ছেলেটা কেন দেরি করে আসছে? আসার পরে না জানতে পারবো? এভাবে তাড়াহুড়ো করছো কেন? আর কেউ কি নিজের ছেলেকে এভাবে ফোনের মধ্যে বকাবকি করে নাকি? কোনো কাজে তো থাকতে পারে। কোনো কাজ নেই, শুধু অকাজ ছাড়া আর কিছুই না। ওর কাজ বলতে আমি মনে করি কিছুই নেই। শুধু শুধু আমার ছেলের নামে তুমি এইসব বদনাম করো না তো, এগুলো একদম ঠিক না। আমার ছেলে খুবই ভালো মিষ্টি একটা ছেলে। দেখবে আমার ছেলেকে যখন বিয়ে দেব, মিষ্টি একটা বৌমা নিয়ে আসবো, তখন কিন্তু আর আমার ছেলের বউকে বলতে পারবে না 1 কাপ চা বানিয়ে দাও তো। হয়েছে হয়েছে, আর নিজের ছেলের নামে আর ভালো কথা বলার দরকার নেই। তোমার ছেলে কত গুণবতী তা আমার ভালোই জানা আছে। দেখো ওর কপালে বউ আছে কিনা। আমার হাতে ব্যান্ডেজ। আমি বাসার ভিতরে প্রবেশ করতে আমার হাতে ব্যান্ডেজ দেখে আমার আম্মু বলে ওঠে, কী রে বাবা, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর হাতে আবার? ব্যথা পেলি কি করে? আল্লাহ, আমার ছেলের কি হলো? আরে
দেখে যাও আমার ছেলের কি হয়েছে। আম্মু তো অস্থির হয়ে পড়লো। তখন দেখলাম আব্বু বাসা থেকে বের হয়ে আসে। তখন আমার হাতে ব্যান্ডেজ দেখে আর আম্মুর এমন অবস্থা দেখে আম্মুর কাছে বলে ওঠে, তোমার হয়েছেটা কি? একটু মনে হয় ব্যথা পেয়েছে, কী কারণে সেটা জানতে হবে। আমি 100% দিয়ে বলতে পারি, তোমার ছেলে হয়তো বা ঝগড়া করেছে, তার জন্য এমনটা হয়েছে, না হলে কখনো এমনটা হবে না। আমি তোমার ছেলেকে হাড়ে হাড়ে চিনি। আমার ছেলে হাতে ব্যথা পেয়েছে, বাসায় এসেছি, আর তুমি নানা ধরনের কথা বলছো। যাও, সামনে থেকে সরো, তোমার কথাই শুনতে চাই না। তুমি আমার সঙ্গে কথা বলবে না। বাহ, এখন তো তুমি সব কিছু আমাকে বলবেই জানি। নিজের ছেলের প্রতি কত ভালোবাসা তোমার। এখন আমি কিছু বললেই অন্যায় হয়ে যাবে। ভালো কথার দাম নেই। এমন ভালো কথা আমার যে দরকার নেই। আম্মু আমাকে বাসার ভেতরে নিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, আমি সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর আম্মু বলে ওঠে, তুই এটা ঠিক করেছিস। মানুষের বিপদে এগিয়ে যাওয়া এটাই তোমাদের কর্তব্য। আর হ্যাঁ, মেয়েগুলো দেখতে কেমন ছিল রে? আম্মু তুমিও না যা শুরু করলে। তারা আমার সিনিয়র তেমন কিছুই না, তারা আমার সহপাঠী না, তারা আমার ভার্সিটির সিনিয়র। আমার সাথে আরও কিছু সময় কথা বলে আম্মু গরম পানি করে দেয়। এরপর হাতে কিছুক্ষণ লাগায়। এরপর আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি আর নীলা দুইজনে বের হয়ে দেখি যে আবির ছেলেটা নেই। ও মনে হয় বাসায় চলে গিয়েছে। ওকে যেন ধন্যবাদ জানানো তারও সুযোগ ছিল না। তারপর আমি আর নীলা দুজনেই বাসায় চলে আসি। বাসায় এসে কোলবালিশটা জড়িয়ে ধরলাম আর নিজের অজান্তেই যেন ছেলেটার কথা বারবার মনে পড়ছে। ছেলেটার ফাইটিং স্টাইল, কথাবার্তা, ছেলেটার সব কিছু কেন জানি না আমার ভালো লাগতে শুরু করলো। ছেলেটাকে মন থেকে যেন আমি সরাতেই পারছি না। বারে বারেই মনকে বোঝাতে চাচ্ছি যে না, এটা একদমই ঠিক না, ও আমার জুনিয়র। যতই এসব ভাবছি কিন্তু পাত্তা দিচ্ছে না আমার মন। জীবনে এই প্রথম কারোর প্রতি এতটা ফিলিংস আমার জন্ম নিয়েছে, কিন্তু কেন তা জানি না। এটা আসলে কি ভালোবাসা নাকি অন্য কিছু? সকালবেলা আমি ঘুম থেকে উঠতে হাতের ফোনটা বেজে ওঠে। দেখি হারামজাদা রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, রে দোস্ত, ঘুম থেকে উঠছিস নাকি? আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। তোর খবর আছে। তোকে একবার হাতের কাছে পাই, একবারে পিটিয়ে তোর কুলসুমের কাছে পাঠিয়ে দেব। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। ওই দিনের জন্য আচ্ছা ভাই, বুঝতে পেরেছি, ওই দিনের জন্য রেগে আছিস। ঠিক আছে ভাই, সরি। এখন একটু রেডি হয়ে নিচে নাম। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আম্মু নাস্তা টেবিলে নাস্তা করে দেয়। আমি নাস্তাটা করে বাসা থেকে বের হতেই দেখি রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, বা বন্ধু, আজকে তো দেখি তুই একেবারে নায়কের মতো সেজেছিস। দুঃশালা পাম্প দেওয়া বন্ধ কর, এখন তুই চল, আগে ভার্সিটিতে যাই। কি আর বলবো ভাই, তোর সাথে যতদিন আছি সবগুলো মেয়ে তোর দিকেই তাকায়। আমার পুরো কপাল, একটা মেয়েও কপালে জোটেনি। আর কি আর করবো বল। কি আর করবে? যে কপাল ফোটা ওই কপাল দেখে কি করবে? কপালটাই না হয় ফেলে দে। ধুরালা, মস্করি করিস না। ওই যে রিক্সা যাচ্ছে, ওনার সাথে চলে যাই। আমি আর রাহাত দুজন রিকশায় ওঠে বসে। প্রায় 10 মিনিট পর আমরা ভার্সিটির সামনে এসে পৌঁছাই। দুজনে একসাথে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করলাম। আশেপাশে অনেকগুলো মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কি জন্য যায় না। আর দেখলাম অনেকগুলো ছেলে আমাদেরকে দেখছে আর সালাম দিচ্ছে। বুঝতেছি না কিছুই। আমি আর রাহাত আমরা দুজন একটা গাছের ছায়াতলে বসলাম। তখন রাহাত বলে ওঠে, কিরে ভাই, হঠাৎ করে আমাদেরকে এভাবে সবাই সম্মান দিচ্ছে কেন? আমরা কি আবার সেলিব্রিটি হয়ে গেছিলাম নাকি? সেটা কি করে বলবো বল, আমি তো আর জানি না। হতেও পারে, কি আর বলবো। এখন তো আর সেলিব্রিটি হওয়ার জন্য কোনো কিছু আর বলতে হয় না, শুধু একটা কাজ করলেই হয়। মানে আমি তো আবার তোর কথা কিছুই বুঝলাম না। আরে শালা, আমি বলতে চাচ্ছিলাম যে তুই তো গতকালকে ওই মেয়েগুলোকে বাঁচিয়েছিলি, তাই ভাবছিলাম ওখান থেকে আবার হিরো হয়ে যাসনি তো। আমাদের দুজনের কথার মাঝে তখনই দেখলাম পেছন থেকে কেউ ডাক দিল। পেছন ঘুরে দেখি কেউ না, ওই দিনের মেয়েগুলো নীলা আর মিমি। আমাদেরকে দেখে বলে ওঠে, আরে আবির, তুমি এখানে বসে গল্প করছো আর আমি আর মিমি তোমাকে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। ওদেরকে দেখে আমি বলে উঠি, আরে আপনারা, আচ্ছা এখানে বসেন। ওদেরকে দেখে আমি বলে উঠি, আরে আপনারা, আচ্ছা এখানে বসেন, আমরা না হয় এখান থেকে চলে যাচ্ছি। তখনই আমার হাতটা ধরে বলে ওঠে, চলে যেতে চাইলেই কি তোমাকে আমরা চলে যেতে দেবো নাকি? আর হ্যাঁ,
তুমি কোথায় যাবে আমাদেরকে ছেড়ে? তুমি যেখানে যাবে আমরাও তোমার সাথে যাব। মেয়ে দুইটার তো কথা কিছুই বুঝলাম না। রাহাত তো হা করে তাকিয়ে রইল। ও কিছু একটা টের পেয়ে ওখান থেকে চলে যায়। আমি তো কিছুই বুঝলাম না। দুইটা সিনিয়র মেয়ের মাঝখানে আমাকে ফেলে দিয়ে ও একা চলে গেল। এমনিতেই ভয় আছে। মেয়ে দুইটাই খুব ডেঞ্জারাস। গতকালকে দেখেছিলাম ছেলে দুটোকে থাপ্পড় মেরেছিল। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা জ্ঞান হারিয়ে ফেলতো। কি হলো এভাবে হাবলাকান্তির মতো? কি কি ভাবছো? তাকিয়ে আছো যে, কিছু বলছো না? কই না তো, আমি ভাবতেছি আপনারা আবার আমাকে কেন করতেছেন। দেখো আবির, গতকাল যা হয়েছে তার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও প্লিজ। আসলে আমরা এখন বুঝতে পারছি, আসলে মানুষের সাথে র্যাগিং করলে তাদের মনের মধ্যে কতটা কষ্ট আর আঘাত আসে তা আমরা বুঝতে পারছি। তুমি আমাদেরকে বুঝিয়ে দিয়েছো। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এতে আমি অনেক অনেক খুশি। আর আমি তো আপনাদেরকে সেই কবে ক্ষমা করে দিয়েছি, আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা আজকে থেকে বেস্ট ফ্রেন্ড? সেটা কি করে হয়? আপনি তো আমার থেকে সিনিয়র, আপনারা দুজনেই আমার সিনিয়র। তাহলে কি করে আমি আপনাদের বন্ধু হই? দেখো, বন্ধুত্বের মধ্যে আর ভালোবাসার মধ্যে বয়স ম্যাটার করে না। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে তুমি আমাদের বন্ধুত্বটা অ্যাকসেপ্ট করবে না। কি আর করার আছে, যেন আমি ফেঁসেই গেলাম। তাই বাধ্য হয়ে আমি ওদের সাথে বন্ধুত্বটা অ্যাকসেপ্ট করলাম। এটা যেন আমার মহাকালে এসে দাঁড়িয়ে গেল। কারণ এরপর থেকে আমি যে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কারোর সাথে চ্যাট করতে পারি না। আমি ফেসবুকে কোনো মেয়ের ফ্রেন্ড রাখতেও পারি না। ওদের দুজনের মার খেয়ে আমি মনে হয় একদম আদামরা হয়ে গেছি। ওদের এমন টর্চার আমার আর ভালো লাগতেছে না। কারোর সাথে পরে কথা বলতে দেয় না। সারাদিন দুজনে আমাকে একেবারে চিপকায় রেখে ফেলে দুজনের কাছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। আব্বু বলেছিল কিছু বাজার নিয়ে আসার জন্য, আর বাজারটা করে বাসায় যাচ্ছে। তখন দেখলাম রাস্তার ধারে রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, কিরে ভাই, তুই তো দেখি এখন অনেক সুখী আছিস। তোর এখন বর্তমানে দুইটা গার্লফ্রেন্ড আছে। আরে শালা, ওরা শুধু আমার জাস্ট ফ্রেন্ড, অন্য আর কিছু না। বন্ধু, তোর লাইফ তো সেট হয়ে গিয়েছে। একটা হচ্ছে তোর আব্বুর অফিসের বসের মেয়ে, আরেকটা হচ্ছে টপ বিজনেসম্যানের একমাত্র মেয়ে। দুইটা তোর ফ্রেন্ড। তাহলে বল, তুই এখন কত বড়লোক হয়ে গিয়েছিস? দূর শালা, তুই চুপ করবি? তুই যা ভাবতেছিস এগুলো একদম কিছুই না। ওরা শুধুই আমার বন্ধু, এছাড়া কিছুই না। তলে তলে টেম্পো চালাও, আমরা বলে হরতাল। এখন তুমি বন্ধু মারাও, আমরা বলে সস্তা মাল। শালা, তুই আর ভালো হলি না তো। এদিকে কোথায় যাচ্ছিলি একটু জানতে পারি? ওই তো আম্মু বলেছিল কিছু ওষুধ নিয়ে যাওয়ার জন্য, তার জন্য গিয়েছিলাম ফার্মেসিতে। কেন বন্ধু, তোকে কি কুলসুম পাঠিয়েছিল তার জন্য কদম ফুল নেওয়ার জন্য? হারাম যাতে কি বলিস শালা, তুই তো লুচ্ছা। এসো না তো, তুই তো অনেক প্রকার এগিয়ে গিয়েছিস। তারা রাহাত কথাটা বলে আমাকে দিল এক দৌড়ানি। আমি আর থাকি নাকি। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালবেলা আমার কম্বলটা টানাটানি করা শুরু করলো। আমি চোখ খুলে তাকিয়ে দেখি দুজন খিলখিল করে হাসছে। আরে আবির, তুমি এখনো ঘুমিয়ে আছো? ঘুম থেকে ওঠো, চলো আমরা বাইরে ঘুরতে যাব। মাত্র কিছুদিন ভার্সিটি বন্ধ দিল, আর এখনই ঘোরাঘুরির স্বাদ জেগে গিয়েছে। সারাদিনই তো ভার্সিটির মধ্যে ঘোরা হয়, তাহলে এখন আর বাড়তি ঘোরার কি আছে? তোমরা এভাবে বাসায় চলে এসেছো, দেখলে কি বলবে? আরে সমস্যা কি? আঙ্কেল আর আন্টিকে আমি ম্যানেজ করে ফেলেছি, তারা কিছুই বলবে না। তারা বরঞ্চ অনেক খুশি হয়েছে। আমি কোথাও যেতে পারবো না। তোমাদেরকে দেখলে এখন সবাই বলবে কি যে এই আন্টিগুলো কোথা থেকে পেয়েছিস। কথাটা বলা মাত্র কেমন জানি না তেলে বেগুনে জ্বলে উঠলো নীলা আর মিমি। কি বললি তুই? আমরা আন্টি? ঠিক আছে, আজকে তোকে মজা দেখাচ্ছি। এটা কি হলো? তোমরা আমার গায়ের উপর এভাবে পানি ঢেলে দিলে কেন? একদম ঠিক হয়েছে। এখন কেমন লাগে বল তো? এটা কি হলো? তোমরা আমার গায়ের উপর এভাবে পানি ঢেলে দিলে কেন? ওরা দুজন খিলখিল করে হাসতে লাগলো আমার দিকে তাকে। তখন আমি দৌড়ে ওদের দুজনকে ধরতে লাগলাম। দেখি তোমার গায়ে কত শক্তি, তুমি আমাদের দুইজনকে ধরতে পারো নাকি? নীলা একদিকে চলে যায় আর মিমি অন্যদিকে। আমি নীলার দিকে চলে যেতে লাগলাম, তখন নীলা কিছুর সাথে জানি লেগে আমার গায়ের উপর পড়া যায়। নীলার পুরো শরীর আমার বুকের সাথে লেগে যায়। নীলা আমার বুকের ওপর আর আমি নিচে পড়ে যাই। ওকে যেন এতদিন আমি ভালো করে দেখিনি। ওর চোখ দুটো কেমন মায়াবী, টানা টানা চোখ। ওর চোখের মধ্যে যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়তে বাধ্য হবে।
নীলার উপরে পড়ে আছে আবির। এটা দেখা মাত্রই আমার যেন শরীরের মধ্যে হিংসে জেগে উঠল। তাই আমিও দুজনকে ছেড়ে দিয়ে বলে উঠি, আরে আজব তো, এভাবে তুই জড়িয়ে ধরে আছিস কেন? মিমির কথা শুনে আমি তাড়াহুড়ো করে উঠে পড়ি। আরে নীলা পড়ে যেতে লাগলো, তাই ওকে ধরলাম আমি। আচ্ছা আর বাহানা নয়, এখন তাহলে চলো। চল তুই রেডি হয়ে নে। আর আমরা দুজনে নিচে আছি, আমরা আজকে ঘুরতে যাব মেলায়। কথাটা বলে নীলা আর মিমি দুজন নিচে চলে যায়। আল্লাহ জানে আমার আম্মু আবার ওদেরকে দেখে কি বলবে। দুজন আল্লাহ জানে, ওরা যে আমাকে একদম পাগল বানিয়ে দিবে। ওদের সাথে বন্ধুত্ব হওয়ার পর যে ওরা আমার সাথে এমন করবে কখনো ভাবিনি। আবিরের সাথে থাকতে থাকতে ওকে একদম কেমন যেন ভালোবেসে ফেলেছি। ওর ভালোবাসাটাকে টানে আমি আর থাকতে পারছি না। ওকে বলে দিব আমি ওকে কতটা ভালোবাসি। ভালোবাসা কি জানি না, কিন্তু আবিরকে দেখার পর ভালোবাসা কি বুঝতে পেরেছি। আমি হয়তো এই ভালোবাসা কখনো বুঝতেই পারতাম না যদি না আমার জীবনে ভালোবাসার মতো একজন মানুষ না থাকতো। তাই আমি চাই না আমার ভালোবাসাকে হারাতে। তাই আমি প্রপোজ করে দেবো আবিরকে। আমি আমার ভালোবাসার কথা বলতে চাই। আমি রেডি হয়ে নিচে নামতে লাগলাম। তখনই দেখলাম মিমি আর নীলা দুজন আমার দিকে হা করে তাকিয়ে রইল। আর কখনো মনে হয় ছেলে দেখেনি, আমার দিকে কীভাবে হা করে তাকিয়ে রইল। তখনই এই তুমি এত সুন্দর করে সেজেছো কেন? যদি মেয়েরা দেখে তোমার দিকে কিভাবে তাকিয়ে থাকবে তুমি জানো? তাই তো, এত সুন্দর করে সাজার কি আছে? তোমাকে কে বলেছে এত সুন্দর করে সাজার জন্য? মিমি আর নীলা ওরা দুজন আবার আমার চুলগুলো কেমন এলোমেলো করে দিল, আর শার্টের মধ্যে কী যেন লাগিয়ে দিল, আর কপালের মধ্যে একটা কাজলের ফোঁটা লাগিয়ে দিয়ে বলে ওঠে, এখন ঠিক আছে। এখন তোমাকে দেখলে কেউ আর নজর দিবে না। এত সুন্দর করে সাজার কি আছে? মেয়েরা তোমার দিকে তাকিয়ে থাকার জন্য নাকি? এটা কি হলো? তোমরা আমাকে এইভাবে হ্যাবলাকান্তের মতো বানিয়ে দিলে কেন? আমাকে এখন দেখলে তো মানুষ আবাল ছাড়া অন্য কিছু বলবে না। তোমাকে কে বলেছে এভাবে সাজতে? আর তুমি যেভাবে সেজেছো এভাবে ঠিক নেই। এখন বেশি কথা না বলে চলো আমরা ফুচকা খেতে যাবো। তখনই দেখলাম আম্মু একটা টেবিলে করে নাস্তা নিয়ে আসে। আমি তো অবাক হয়ে গেলাম। আম্মু ওদেরকে দেখে পছন্দ করে ফেললো। আর কোনো মেয়ের সাথে কথা বললে কেন জানি না রাগ করতো, আর এখন দেখি ওদের সাথে হেসে হেসে কথা বলছে। নীলামা আর মিমিমা দুজনে আগে বসো, নাস্তা করো, এরপরে না হয় বের হবে। আম্মু, আমরা এখন নাস্তা করবো না, আমরা এখন একটু বের হব। নীলা, না আম্মু, নাস্তা তো করেছি, এখন করব না। আমরা আবিরকে যেতে বলছি কিন্তু ও যাচ্ছে না, দেখুন না। দুজনের মুখে আমার আম্মুকে আম্মু শোনা মাত্রই আমি তো হা হয়ে দাঁড়িয়ে রইলাম। ওরা আমার আম্মুকে নিজেরা কেন আম্মু ডাকছে? এটা কেমন হলো? আর ওদের কথা শুনে আম্মু রেগে গিয়ে আমার কানটা চেপে ধরে বলে ওঠে, এসব কি শুনছি? তুই নাকি ওদের সাথে যাবি না? তাহলে কিন্তু এখন তোর খবর আছে। এটা আবার কেমন কথা? তুই ওদেরকে নিয়ে এখনই যাবি, আর ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওরা যা বলে সব কিছু শুনবি। আরে আম্মু, তুমি কি ওদের আম্মু নাকি আমার আম্মু? নিজেই তো ভাবতেছি আমি। তোর এত কিছু ভেবে লাভ কি? যা, নীলামা আর মিমিমাকে তুই ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে যা। ওদের টর্চার আর আম্মুর কাছে এভাবে নালিশ সব কিছু মিলে মনে হয় আমি একটা অত্যাচারের মধ্যে আছি। এমনিতেই জানি না ওদের এমন দুষ্টমি আমার কেমন জানি না ভালো লাগতে শুরু করেছে। ওদের প্রতি কেমন জানি না অন্যরকম একটা ফিলিংস আমার কাজ করতে লাগলো। আরে এখন চলো তো, কথা না বলে। আমিও শেষমেশ বাইরে এসে দেখি ওরা গাড়ি নিয়ে এসেছে। তখন ওরা আমাকে গাড়িতে উঠতে বলে। আমি গাড়িতে উঠে বসতে তখন আমাকে নিয়ে গেল দেখলাম একটা মেলায়। ওখানে অনেকগুলো ফুচকার দোকান। আমার হাত ধরে একটা ফুচকার দোকানে নিয়ে এসে বলে ওঠে, মামা অনেকগুলো ঝাল দিয়ে 3 প্লেট আমাদেরকে ফুচকা দেন তো। কি ফুচকা? আমি এসব খাই না, এসব পচা খাবার আমার ভালো লাগে না। কথাটা বলা মাত্র নীলা আর মিমি দুজনেই গলা চেপে ধরে বলে ওঠে, ওই আর একটিবার যদি ফুচকা নিয়ে বাজে কথা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। এই জিনিসটা বুঝলাম না। মেয়েদের ফুচকা মনে হয় আবেগ, ওরা ফুচকা পেলে যেন মানুষকেও মানুষ মনে করে না। আল্লাহ, কি একটা জিনিস বানাইলা মেয়ে মানুষের জন্য। তুমি ফুচকা তুমি ধন্য, শুধু মেয়েদেরই জন্য। ঠিক আছে, সমস্যা নেই, তুই যেহেতু খাবি না আমরাই খাচ্ছি। আমাদের জন্য বানাতে থাকবেন, যত সময় ধরে আমরা না বলবো। ওদের কথা শুনে আমি তোদের মুখের দিকে তাকিয়ে রইলাম। বলছি কি ওরা ওরা নাকি যত ইচ্ছে খাবে? এত ফুচকা মানুষ খেতে পারে নাকি? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমরা মানুষ না?
আমি আর মিমি আমরা দুজনে ফুচকা খাচ্ছিলাম, তখন দেখলাম আবির অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই আবিরের মুখটা ধরে একটা ফুচকা আমি আবিরের মুখে ঢুকিয়ে দিই। আমার দিকে রেগে ওরা কথাটা বলল। আমি ওদের দিকে বলে উঠি, এই না না না, আমি এমনি মজা করছিলাম, তোমরা খাও, সমস্যা নেই। নীলা ফুচকাটা আমার মুখে খাইয়ে দেয়, সাথে সাথে আমি যেন ঝালে মরে যাচ্ছি। আমি তো পাগলের মতো হয়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে তখন নীলা আর মিমি দুজন পানি খুঁজতে লাগলো। আরে সরি, আমি একদম জানতাম না যে তুমি ফুচকা খেতে পারো না, আর ঝাল তোমার সহ্যই হয় না, এটা তো আমি জানতাম না। এতটুকু ঝালে এই অবস্থা? আল্লাহ, আমি তো কখনো ভাবতেও পারিনি তুই ঝাল খেতে পারিস না। ইচ্ছে করছিল এখন আবিরকে জড়িয়ে ধরে একটা কিস করি, তাহলে ও সব ঝাল একদম মিটে যাবে। পুরো 1 লিটার পানি আমি নিজে খেয়ে ফেললাম। মেয়েরা কি করে এত ঝাল খেতে পারে আমি জানি না ভাই। আর ফুচকা দেখলে মেয়েরা এত পাগল হয়ে যায় কি জন্য যায় না। ফুচকা খাওয়া শেষ হওয়ার পর নীলার উদ্দেশ্যে বলে উঠি, তাহলে এখন তোমরা বাসায় চলে যাও, আমিও বাসায় যাই। কথাটা বলে আমি পকেট থেকে টাকা বের করে ফুচকাওয়ালা দোকানদারকে দিব। তখনই এতটুকু ঝালে এমন অবস্থা? আল্লাহ, আমি তো কখনো ভাবতেই পারিনি তুমি ঝাল খেতে পারো না। এই, তোমার সামনে 2টা সিনিয়র বান্ধবী থাকতে তুমি নিজে কেন টাকা দিতে যাবে শুনি? আর একবার যদি নিজের পকেট থেকে টাকা বের করতে যাও তাহলে কিন্তু খবর আছে। বাসায় যাই মানে? বাসায় যাই বললে হবে নাকি? এখন আমরা শপিং করতে যাইনি, তুমি আমাদেরকে নিয়ে শপিং করতে নিয়ে যাবা, আমরা ওখানে গিয়ে শপিং করব। কি এই গরমের মধ্যে এখন যাব শপিং করতে? কি বলিস কি, মাথা খারাপ হলো নাকি? এই গরমের মধ্যে কি করে যাব? কেন? আমরা রিক্সায় করে যাব। আরে বলছো কি, তোমরা তো গাড়ি নিয়ে এসেছো, রিক্সায় করে যাবে মানে? না, আমরা গাড়িতে যাব না, গাড়ির ড্রাইভার এসে নিয়ে যাবে, আমরা রিক্সায় যাব। আর মিমি, তুই একটা রিক্সা নিয়ে আয়, আমি আর আবির দুজনে এক রিক্সায় যাচ্ছি। কেন, তুই একটা রিক্সায় করে আয় না, আমি আর আবি দুজনে না হয়ে একটা রিক্সায় আসি। ওদের দুজনের কাহিনী কিছুই বুঝতে পারছি না। ওরা দুজন আমাকে রিক্সায় নেওয়ার জন্য এমন পাগল হয়ে যাচ্ছে কেন? তখনই দেখলাম একটা বড় রিক্সা যাচ্ছে, ওকে দাঁড় করালাম। এই তোমরা কি দুজন থামবে নাকি? আচ্ছা, কেউ একা যেতে হবে না, এই যে এই রিক্সাটায় 3 জন উঠে বসবো। তোমাদের যেহেতু অনেক ইচ্ছা রিক্সায় করে যাওয়া, তাই চলো 3 জনেই রিক্সায় উঠে বসলাম। আমার কথা শুনে কেউ আর কথা বলো না। আমি মাঝখানে বসছিলাম আর দুজন আমার দুই পাশে। রিক্সা যাচ্ছে নিজের আপন গতিতে, আর আমাদের মনের মধ্যে শুধু কেমন জানি না আবিরের প্রতি একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পেতে লাগলো। এ যেন একটা ভালোবাসার ছোঁয়া। এতটা ভালোবেসে ফেলবো এই বেঁচে ছেলেটাকে নিজের অজান্তে ভাবতেই পারিনি আমি। নীলা আর মিমি দুজন দুই পাশে বসলো, আমি বেচারা মাঝখানে বসলাম। তখনই দুজন দুই পাশ থেকে আমাকে যেন একদম চেপে ধরলো। আমি যেন লড়তেই পারছি না। আমি যতই একটু ভিতরে যেতে চাই, ওরা যেন আমার পাশে আরও চিপকে বসে। দুজন আমার 2 হাত চেপে ধরলো। আমার কাছেও একটু ভালো লাগতে লাগলো, কেন জানি না আমারও ওদের প্রতি একটা অন্যরকম ফিলিংস আসতে লাগলো। কিন্তু না, আমি এটা কখনো আনতে পারি না। প্রথমত ওরা আমার বন্ধু, তাও আমাকে বিশ্বাস করে তারা বন্ধুত্ব করেছে। আর দেখতে গেলে ওরা ধনী পরিবারের আর আমি মিডল ক্লাস। এইসব কথা ভেবে আমি চুপ করে রইলাম। তখন এই রিক্সাটা একটা বড় শপিং মলের সামনে এসে দাঁড়ায়। চলো আবির, আমরা ভিতরে যাই। 3 তলার মধ্যে ছেলেদের ভালো ব্র্যান্ডের অনেক কিছুই পাওয়া যাবে। ওরা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। ওরা ছেলেদের জিনিস কিনবে মানে? ওরা তো শপিংয়ে এসেছে নিজেদের জন্য। তখন ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, আরে কি বলছো তোমরা? 3 তলায় ছেলেদের জিনিস কি তোমরা কিনবে নাকি? তোমরা তো মেয়েদের জিনিস নেবে, তাহলে ছেলেদের জিনিস কেন নিতে যাবে? 3 তলার মধ্যে ছেলেদের ভালো ব্র্যান্ডের অনেক কিছুই পাওয়া যাবে, চলো 3 তলায় চলে যাই। কি বলিস নীলা? আরে বুদ্ধু, আমরা এসেছি তোমার জন্য, তোমাকে শপিং করিয়ে দেবো। তুমি কি এগুলো পরো? এগুলো আজকাল কেউ পরে নাকি? হ্যাঁ, ব্র্যান্ডেড জিনিস পরবে, চলো আমাদের সাথে। এই আমার কাছে টাকা নেই, আর এত দামি জিনিস আমি পরার মতো এখনও অ্যাবিলিটি হয়নি আমার। এখনও এত টাকা হয়নি যে আমি এত ব্র্যান্ডেড দামি জিনিস পরতে পারবো। আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের এগুলো মানায় না। কি বলি তুই? ওই 2টা 2 গালে 2 পাশ থেকে ডিল দিল। আসলো একটা করে থাপ্পড়। আমি তো 2 হাত ধরে বসে রইলাম। কী রে বাবা, কি বললাম? তখন ওরা দুজনই একসাথে বলে ওঠে,
তোকে একবার বলেছি যে তুই টাকা দিবি বা কিছু করবি? আমরা থাকতে তুই কেন টাকা দিবি? আর আমরা তোকে কিনে দিচ্ছি, তুই কেন না করবি? আর একটিবার যদি কোনো কথা বলিস তাহলে কিন্তু থাপড়ে একদম দাঁত সবগুলো ফেলে দিব। আমি আর ভয়ে কিছু বলতে পারলাম না। গালে হাত দিয়ে ওদের সাথে যেতে লাগলাম। ওপরে গিয়ে দেখি সব ব্র্যান্ডের জিনিস, দামি দামি। একটা শার্ট প্যান্টের দাম কত হবে অনুমান করুন। এক গাদা আমাকে শপিং করিয়ে দেয়, এরপর আমাকে বাসার সামনে এসে নামিয়ে দেয়। আমি বাসায় যাব তখনই দেখলাম নীলা পেছন থেকে দৌড়ে আসলো। মিমিকে পাশে দেখলাম না, ও মনে হয় ও পাশে। তখন দৌড়ে আবিরের কাছে গেলাম, ওর কাছে গিয়ে ওর মুখে একটা কিস করে বলে উঠলাম, আগামীকাল তোমার সাথে কথা আছে, প্লিজ সকালে ভার্সিটিতে চলে আসো। আমি তো গালে হাত দিয়ে বসে রইলাম, কিছুই বুঝলাম না। তখনই দেখি ওপাশ থেকে মিমি এসেও আমাকে কিস করে সেম কথা বলল। বুঝলাম না ওদের আবার কি হলো, দুজন এমন করছে কেন? না, আমি আর নিজেকে রাখতে পারছি না। আমার মনের কথা আবিরকে বলে দিতেই হবে। আমি ওদের কিছুই বুঝলাম না। আমি রুমে চলে গেলাম। আমার হাতে এত শপিং দেখে আম্মু বলে ওঠে, কী রে, এত কিছু তোর হাতে? আর বলো না, মিমি আর নীলা এসব কিনে দিয়েছে। ওদের কত বারণ করলাম কিন্তু আমার কথা শুনলো না। আসলে মেয়ে দুইটা খুবই ভালো। তা তো দেখছি, নিজের ছেলের প্রতি এখন আর ভালোবাসা নেই, এখন অন্যের মেয়ের প্রতি ভালোবাসা, তাই না? কথাটা বলতেই আম্মু এসে ঝাড়ু নিয়ে বলে ওঠে, কি বললি তুই? কই কিছুই না। কথাটা বলে রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম। তখন আব্বু বলে, দেখ, আমার তো বয়স হয়েছে, তোর আম্মু আর একা এই পরিবারটা চালাতে পারছে না। আমাদেরও তো একটু শখ আছে, মানুষ কয়দিন বাঁচে বল? আরে আব্বু, কি হয়েছে? এমন কথা বলছে কেন? কি হয়েছে সেটা তো বলবা। আমরা বলতে চাইছি তোর বিয়ের কথা। যদি তোর বিয়েটা দিয়ে দেওয়া হয় তাহলে আমরা একটু শান্তি পাই। আমাদের বয়স হয়েছে, এখন নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে আমাদের, তাই তাড়াতাড়ি তোর বিয়েটা দিয়ে আমরা নাতি নাতনির মুখ দেখব। আম্মুর কথা শুনে আমি তো লজ্জায় মাথা নিচু করে রইলাম। তখন আমার উদ্দেশ্যে আব্বু বলে, সমস্যা নেই, তুই যদি চাস তাহলে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবি, সমস্যা নেই। আমি আব্বুর কথায় বলে উঠি, আরে আব্বু, আমার এখনো সে বয়স হয়েছে? তোমরাও না যা শুরু করলা। কথাটা বলে রুমে চলে গেলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাতের কল। ফোনটা রিসিভ করতেই রাহাত ওপাশ থেকে বলে ওঠে, ওই হারামজাদা, তোকে কিছুদিন ধরে দেখছি না, কোথায় তুই? ফোন দিচ্ছি, ফোনও পাচ্ছি না, হয়েছেটা কি? কোথায় আছিস তুই? আরে আমি কোথায় আর থাকবো, এই তো বাসে আছি। কল করেছিস, ফোন সাইলেন্ট করা ছিল তাই দেখতে পাইনি। নাটক বন্ধ করো প্রিয়, তুমি যে দুটি মেয়ের পিছনে ঘুরপাক খাচ্ছ তা আমি ভালো করেই জানি। আরে তুই যে সব কিছু ভাবছিস এই সব কিছুই না, ওরা শুধুমাত্র আমার বন্ধু ছাড়া অন্য কিছুই না। সব দেখেছি মনু, আমাকে বোঝানোর প্রয়োজন নেই তোমার প্রতি ওদের কতটা ভালোবাসা, তা ওই দিন আমি বেশ বুঝতে পেরেছি যখন তোমাকে নিয়ে গেল। তুই কি করে বুঝলি যে ওদের আমার প্রতি ভালোবাসা আছে? আমি নিজেও তো জানি না রে বাবা। তুই তো মনে হয় রোমিও হয়ে গেলি নাকি, আবার প্রেমের ক্লাস করছিস? কারোর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কেউ কখনো কারোর জন্য এতটুকু করে না, এটা মাথায় রাখবে। ধুর শালা, এটা যে ভালোবাসা কি করে বুঝবো? ওসব বাদ দে, এখন বল ওরা আমাকে ভালোবাসলে আমি কি করব? তারা হয়তো বন্ধু হিসেবে ভালোবাসে, দুজন তো ভালোবাসতে পারে না। তোর প্রতি ওদের অন্যরকম একটা টান আছে। জানি না রে ভাই আমি যে ওরা আমাকে ভালোবাসে কি ভালোবাসে না, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে ওরা শুধুমাত্র আমার বন্ধু, অন্য আর কিছু না। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে তুই ওদের কাউকে ভালোবাসিস না? এটা কি করে সম্ভব বল? আমি ওদের ভালোবাসলেও কিছু যায় আসে না, ওরা আমার সিনিয়র, আর দুজনকে একসাথে ভালোবাসা পসিবল না। আচ্ছা ওইসব বাদ দে, এখন বল আগামীকালকে ভার্সিটি যাচ্ছিস তো? হ্যাঁ, আগামীকালকে ভার্সিটি যাব। রাহাতের সাথে আর কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। অ্যালার্মটা চালু দিলাম। অ্যালার্মটা চালু ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। এরপর রেডি হয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিব। তখনই আম্মু আমাকে দেখে বলে ওঠে, আমার ছেলেকে তো এত সকালবেলা কখনো ঘুম থেকে উঠতে দেখিনি। যাক, তাহলে আজকে অবশেষে আমার ছেলে নিজে থেকে ঘুম থেকে উঠেছে। তো এত সকালবেলা ভার্সিটিতে যাওয়ার কারণ কি? আরে আম্মু,
একটা কাজ আছে, তার জন্য ভার্সিটি যেতে হবে। কথাটা শুনে আম্মু বলে ওঠে, আমি তো মাত্র নাস্তা বানাচ্ছি, নাস্তাটা শেষ হোক, তারপরে নাস্তা করে তুই তারপর বের হ। আরে এখন সময় নেই, বাড়ি থেকে কিছু খেয়ে নেব, এখন যাচ্ছি। তখন আম্মু আমাকে 1000 টাকা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এই হাত খরচটা নিয়ে যা, বাইরে থেকে কিছু খেয়ে নিস আর সাবধানে যাস। আমি টাকাটা নিয়ে ওখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি যে এখনও কেউ ক্যাম্পাসে আসেনি। কিন্তু এত সকালবেলা কেন যে বলেছে ওরা দুজনে, অন্য কিছুই তো বুঝলাম না। এর মধ্যে কতগুলো যে ফোন চলে এসেছে নিজেও জানি না। সবাইকে মেসেজ করে বলেছি যে ভার্সিটি চলে এসেছি। কিরে, এত সকালবেলা কল করলি? কি কি হয়েছে? আরে শালা, ভার্সিটিতে এসেছি, তোকে তো কল করেই যাচ্ছে, ফোন ধরছিস না তুই। আরে ভাই, ভার্সিটির ক্লাস এখনো 1 ঘন্টা দেরি আছে। এত সকালবেলা তুই ভার্সিটি চলে এসেছিস? আরে তোকে বললাম না, আমাকে নীলা আর মিমি দুজন চলে আসতে বলেছিল সকাল সকাল, কি যেন বলবে, কিন্তু ওরা তো এখনও দেখছি আসে না। এত সকাল সকাল ডেকে পাঠানোর কারণ কি বুঝলাম না তো। তুই এখানে দাঁড়িয়ে না থেকে ওদেরকে কল করলেই তো পারিস। আমার আর রাহাতের কথার মাঝে তখনই দেখলাম যে মিমি ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। তখনই রাহাতের ফোনটা কেটে দিলাম। মিমি একটা শাড়ি পরে ভিতরে প্রবেশ করছে। ওকে শাড়িতে যেন অপরূপ সুন্দরী লাগছে। ওকে দেখে যেন ক্রাশ খেলাম। এত সুন্দরী একটা মেয়ে, তার ওপর আবার শাড়ি পরেছে, ওকে কি হেভি লাগছে বলে বোঝাতে পারবো না। শাড়িটা ভালো করে তাকিয়ে দেখি ওই দিন যে শাড়িটা আমি হাত দিয়ে ধরেছিলাম সেই শাড়িটাই কিনেছে। আসলে আমি শপিং মলে যাওয়ার সময় একটা শাড়ি দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম আমি গিফট দেবো ওদের দুজনকে। আমার কাছে টাকা ছিল না, তাই ভেবেছিলাম পরে নেব, কিন্তু তারা কোনোভাবে মনে হয় আমার পছন্দের জিনিসটা বুঝেছে, তাই নিজেরাই কিনে নিয়েছে। ভার্সিটিতে কখনো শাড়ি পরে ওরা আসেনি, আর শাড়ি পরতে পারে নিজেও জানি না। আমাকে দেখে আমার কাছে ছুটে আসে। মিমি আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, দেখ তো শাড়িটা আমার কেমন লাগছে। বাহ, শাড়িতে অনেক সুন্দর মানিয়েছে, যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। যে কোনো ছেলের ক্রাশ খাওয়া লাগবে না, আমার শুধু তুমি খেলেই হবে। আমি তো মিমির কথা কিছুই বুঝলাম না, তাই ওর উদ্দেশ্যে বলে উঠি, কিছুই তো বুঝলাম না। তুমি কিছু বোঝো না না? তুমি কি আসলেই ছোট বাবু নাকি খোকা যে আমার কথার কিছুই বোঝো না? সত্যি বলছি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কথাটা বলা মাত্র তখনই মিমি দেখলাম অবাক করে দিয়ে আমার হাতটা শক্ত করে ওর নিজের হাতের সাথে জড়িয়ে ধরে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি সত্যি বলতে তোমাকে কথাটা আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কি জানো, একটা অজানা ভয়, তার জন্য আমি তোমাকে বলতে পারিনি। মিমির এমন কাণ্ডে আমি বেশ অবাক হলাম। তখন আবারও বলে ওঠে মিমি, আবিরকে আজকে সকালে ভার্সিটিতে আসতে বলেছি। আজকে আমি আমার মনের সবগুলো কথা ওকে বলে দিব। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না এই ভালোবাসাটা আমার ওর প্রতি এতটা গভীর কী করে হলো। আমি ওর জন্য এত কেন চিন্তা করি, আর আমার কেন মনে হয় ও আমার কাছ থেকে আমার আবেগকে কেউ কেড়ে নিচ্ছে। এতটা কষ্ট কেন মনের ভিতরে আবার আসতে লাগছে জানি না। আমি গাড়িটা দ্রুত ভার্সিটির দিকে নিয়ে চললাম। আসলে আবির, আমি এমন ছিলাম না, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর, তোমাকে দেখার পর, তোমাকে বোঝার পর বুঝতে পেরেছি তোমার প্রতি আমার ভালো লাগা। আর এই ভালো লাগা থেকেই তোমার প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। তোমার এই ভালো মন মানসিকতা, এমন উদার মন, তোমার সব কিছুই তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তোমাকে কিভাবে আমি বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি না নিজের থেকেও তোমাকে কতটা বেশি ভালোবাসি, যে ভালোবাসার কোনো শেষই নেই। এটা কি করে হয় মিমি? তুমি আমার বন্ধু, তার থেকে বড় কথা তুমি আমার সিনিয়র, আর আমরা মধ্যবিত্ত পরিবারের। কথাটা বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে মিমি কান্না করতে করতে বলে ওঠে, দেখো, ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না, আর ধনী গরিবের কখনো ভালোবাসা হয় না। তুমি এই সমাজ নিয়ে ভাবছো, আমি এই সমাজের কথা ভাবি না, যে সমাজ আমাদেরকে নিয়ে ভাবে না। আমি তোমাকে ভালোবাসি, এছাড়া কিছুই জানি না। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে না নাও, তাহলে আজকে আমি আত্মহত্যা করব। আমি যেন পাথরের মধ্যে দাঁড়িয়ে রইলাম, আর একটা কথা বলার মতো সাহস হচ্ছে না। আমি কি বলবো? আমিও যে মিমিকে ভালোবেসে ফেলেছি। তাই আমি চোখ দুটো মুছে নিয়ে বলে উঠি, আরেকটি বার যদি মরে যাওয়ার কথা বলিস তাহলে কিন্তু একদম আমি নিজেই তোমাকে মেরে ফেলবো।
ভার্সিটি গেটের ভিতরে প্রবেশ করে আমি দেখলাম আবির আর মিমি দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে আর দুজন তাদের ভালোবাসার কথা বলছে। এটা দেখার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি বাসায় চলে আসলাম। আমি মিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আমিও তোমাকে ভালোবাসি মিমি। আমাদের কথার মাঝে তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। হঠাৎ করে এই সময় আব্বু কল করলো বুঝলাম না। ফোন রিসিভ করলাম, তখন আব্বু বলে ওঠে, আবির কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি হসপিটাল আয়, নীলা বিষ খেয়েছে, আমরা সবাই ওখানে। তখনই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি তো যেন জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার এমন অবস্থা দেখে তখন আমার উদ্দেশ্যে মিমি বলে ওঠে, কি হয়েছে আবির? এমন করছো কেন? তোমার ঘাম বের হচ্ছে কেন? কি হয়েছে? কে কল করেছে? কোনো সমস্যা নাকি কোনো দুর্ঘটনা? আমি জানি না, নীলা নাকি বিষ খেয়েছে। কিছুই তো বুঝতে পারছি না কেন। তাড়াতাড়ি আমাদেরকে হসপিটালে যেতে হবে। কথাটা শুনেই আমি যেন 400 বলতে শখ খেলাম। আমাকে গতকাল নীলা বলেছে ভার্সিটিতে সকালবেলা দেখা করার জন্য, কিন্তু আসেনি। কিন্তু ও কেন আমাকে দেখা করতে বলেছে সেটাই তো বুঝলাম না। আমাদের দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো হসপিটালে। আমরা তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে দেখি আব্বু আর আম্মু দুজন কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। একপাশে নীলার বাবা বসে কান্না করছে। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, বাবা তুমি আবির না? জি আঙ্কেল, আমি আবির। বাবা তুমি আমার একমাত্র মেয়েটাকে বাঁচাও। আমার যে এই পৃথিবীতে আমার মেয়েটা ছাড়া আর কেউ নেই। আমি যে আমার মেয়েটা ছাড়া আর বাঁচতে পারবো না। আমার মেয়েটা যে আমার কাছে সব কিছু। এই মেয়ে ছাড়া আমার পৃথিবীতে আর কিছুই নেই। আমি যে ওকে ভীষণ ভালোবাসি বাবা। আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? আঙ্কেল, আপনি কান্না করবেন না, নীলার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। বাবা আমার মেয়ে তোমাকে ভালোবাসে। ও আজকে ভার্সিটিতে তোমাকে আর মিমিকে একসাথে দেখেছে, তার জন্য আজকে এসে বিষ খেয়েছে। নিজেকে আর খুব বাঁচিয়ে রাখতে চায় না, ও মরে যেতে চায়। আমার মেয়েকে তুমি বাঁচাও। এটা শোনার জন্য আমি যেন মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো একদম 400 ভোল্টের শখ খেলাম। তার মানে নীলাও আমাকে ভালোবাসে? এটা যেন একটা সিনেমার গল্পের মতো। এটা যেন সেই গল্পের গানের মতো হয়ে গিয়েছে যে, বিধি তুমি বলে দাও, একটি মন দুটি প্রাণ আমি কার। এটা শোনার সাথে সাথেই আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। বুকের ভিতরে কেমন জানি না চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলাম। আমার আবিরকে যেন আমি হারাতে যাচ্ছি, কিন্তু অন্যদিকে আমার বেস্ট ফ্রেন্ড চেয়ে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি করব? নিজের ভালোবাসাকে আমাকে ত্যাগ করতেই হবে। তখনই ডাক্তার কেবিন থেকে বের হয়ে এসে বলে আবিরকে। আমাকে দেখে তখন ডাক্তার বলে কেবিনের ভিতর প্রবেশ করতে। আমার পেছনে মিমিও কেবিনে প্রবেশ করে। তখন দেখি যে নীলা একপাশে শুয়ে আছে। ওর কাছে গেলাম। আবির, তুমি এসেছো? আমি আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো। একটাবার চিন্তা করলে না আমাদের কথা? তুমি আমাদের কথা একটিবার তুমি ভাবলেও না? এমন একটি কাজ কি করে করতে পারলে? না আবির, আমার ভুল হয়েছে। আমি জানতাম না যে তুমি মিমিকে ভালোবাসো আর মিমি তোমাকে ভালোবাসে। নাহলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। না নীলা, আমার ভালোবাসা শুধু সামান্য, তোর ভালোবাসা আবিরের প্রতি অনেক। যে ভালোবাসার জন্য নিজের প্রাণটা দিতে পারে, সে ভালোবাসা আমার ভালোবাসার কাছে কিছুই না। আবির, আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ডের হাতটা তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওকে সুখী রেখো। মিমি কথাটা বলে কান্না করতে লাগলো। আর রুম থেকে বের হয়ে যেতে আমি ওর হাতটা চেপে ধরলাম। এরপর দুজনের হাত চেপে ধরি। এরপর আমি বাইরে গিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠি, আপনাদের কারো যদি অমত না থাকে তাহলে আমি মিমি আর নীলা দুজনকে বিয়ে করতে চাই। কারণ আমি দুজনকেই ভালোবাসি আর ওরাও আমাকে ভালোবাসে। এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি অনেক খুশি। আমার মেয়েটা খুশি থাকলে আমি খুশি। আমার মেয়ে যা চাইবে আমি তাই দিব। আমার তো নীলামা আর মিমিমা দুজনকে পছন্দ। আমার তো আরও ভালো। আমার লক্ষ্মী দুইটা মেয়ে ঘরে আসবে, এর থেকে খুশির কি হতে পারে? এ বিয়েতে আমারও কোনো আপত্তি নেই। আমার ছেলে এবং ওই মেয়ে দুটো যদি ভালো থাকে তাহলে আমার তো আরও খুশির কথা। নীলা আর মিমি দুজনে অনেক খুশি। আমাদের বিয়েতে সবাই রাজি হয় এবং কি নীলা আর মিমি দুজনের দিকে তাকিয়ে দেখি দুজন মিটমিট করে হাসে। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়।
আমি ছাদে দাঁড়িয়ে আছি। তখনই আমার উদ্দেশ্যে পেছন থেকে ডাক দিয়ে রাহাত বলে ওঠে, কিরে বন্ধু, ছাদে দাঁড়িয়ে আছিস? নতুন দুইটা বউ বিয়ে করে বাসর ঘরে রেখে দিয়েছিস, আর এখানে বসে কি করছিস? আরে কি আর বলবো, দেখ ওই চাঁদটা আজকে যেন হিংসা করছে আমার উপর, কারণ আমার আজকে দুইটা সুন্দরী বউ, তার জন্য। আরে শালা, হিংসা তো আমি করছি, দুইটা সিনিয়র বউ পেয়ে গিয়েছিস। ভাই তোরে আর কিছু বলার নেই, আমরা একটা জুটাইতে পারি না, আর তুই দুইটা পেয়ে গেছিস। আল্লাহ তোর কপাল দিয়েছে, একদম চড়া কপাল। ওই ভাই নজর দিবি না, তোর নজর ভালো না হারামজাদা। আমাদের কথার মাঝে তখনই দেখে আম্মু এসে বলে ওঠে, কিরে এখানে তোরা দাঁড়িয়ে কি করছিস? আবির যা, নিজের রুমে যা, সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। আম্মু বকাবকি করে আমাকে নিজের রুমে পাঠিয়ে দেয়। আমি রুমের ভিতর প্রবেশ করতেই দেখলাম খাটের উপর দুইটা আমার সিনিয়র বউ বউয়ের সেজে বসে আছে। আমি আসতেই আমার পা ধরে সালাম করে আমি দুজনকে বুকে জড়িয়ে নিলাম। এখন ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, ওই এখন তো তোমরা আমার দুইটা বউ, তাই না? এখন তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই। কি জিনিস চাও একটু শুনি তো। আমার তো খুব আগ্রহ প্রকাশ পাচ্ছে। কি জিনিস তুমি চাও শুনি তো। আরে আর বলো না, আব্বু আর আম্মু কিছুদিন ধরে পাগল হয়ে যাচ্ছে, তাদের নাকি নাতি নাতনি লাগবে। আমি কোথা থেকে পাবো বলো? আমি তো জানি না। এখন তোমাদের দায়িত্ব তাদের নাতি নাতনি এনে দিতে হবে। আমার কথা শুনে নীলা আর মিমি দুজন লজ্জায় মুখ লুকাতে লাগলো। আমি ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, আরে এখানে লজ্জার কি আছে? আমি শুধু বললাম তোমরা নিয়ে আসবে, তাহলেই তো হবে। ওই এখানে নিয়ে আসার কি আছে, আমাদেরই তো বেবি হবে। তাই তো, তুমি জানো না? আরে আমি জানবো কি করে? আমি তো ছোট বাচ্চা একটা। এইগুলো আমি কি করে জানি শুনি? তোমরাই তো আমাকে শিখিয়ে দেবে। তাই নাকি? তাহলে আমরা তোমাকে শেখাতে হবে। আর এই মিমি বসে আছিস কেন? তাহলে ওই বাচ্চাটাকে আমরা শিখিয়ে দিই। মিমি আর নীলা ওরা দুজন আমার দিকে আসতে লাগলো। আমি তো ভয়ে পেছনে গেলাম আর ওদের উদ্দেশ্যে বলতে লাগলাম, এই তোমাদের কিন্তু দুজনে হাব্বা আমার ভালো লাগছে না। এভাবে দুজন কাছে আসো কেন? তুমি তো দুদিন পর বাচ্চার বাবা হবে, আর এখন থেকে নিজেকে বাচ্চা বলছো। আমি তাই তোমাকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তুমি না বললে তুমি কচি খোকা? তাহলে আজকে তোমাকে দেখাবো যে তোমার এই সিনিয়র বউ তোমাকে কি করে কচি খোকা থেকে একেবারে বাবা করে তোলে। দুইটা সিনিয়র বউ আমার শার্টের কলার টান দেয়, দুজনে কাছে চলে আসি। এরপর দুজন আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। এরপর আমাদের তিনজনের মধ্যে শুরু হয়ে যায় একটা বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধের মধ্যে জয়ী সব সময় ছেলেরাই হয়। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, খোদা হাফেজ।